সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ঈদ ভাটায় ফসল বিপর্যয়, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ ডক্টর নজরুল ইসলাম, উদ্যানতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ওই প্রান্তে আছেন হলো প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক, পরিবেশ বাঁচাও আন্দোলন। এবং আমাদের সাথে কিছুর মধ্যেই যোগদান করার কথা অ্যাডভোকেট মাহবুল আলম, আইনজীবী। এছাড়াও আমাদের রাজশাহী স্টুডিও থেকে সরাসরি যোগ দিয়েছেন ডক্টর আলিমুদ্দিন, জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী। এবং রংপুর স্টুডিও থেকে সরাসরি যোগ দিয়েছেন অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানি, সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় জাতীয় কৃষক সমিতি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। বিএনপিকে আবারও সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে ফের একজনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করলেন কানাডার ফেডারেল আদালত। থাকছে না আপিলের সুযোগও। নারায়ণগঞ্জের অপমানিত শিক্ষক শ্যামল কান্তি এবার ঘুষের মামলায় কারাগারে। সবই প্রভাবশালীদের ষড়যন্ত্র, অভিযোগ বিবাদী পক্ষের। গরমে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ায় গাজীপুরে 11টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। ছুটি দেওয়া হয়েছে রাজধানীর কয়েকটি স্কুলও। শুক্রবার থেকে তাপমাত্রা কমার পূর্বাভাস। রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন হাসপাতাল কর্তৃপক্ষের। মামলা প্রত্যাহার করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ঈদের 7 দিন আগ থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু। 22শে জুন থেকে চলবে বিশেষ সার্ভিস। বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রী। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে কি বিপর্যয়টা হয়েছে। প্রথমে আমরা আমের কি বিপর্যয় রাজশাহী অঞ্চলে সেটা আমরা একটু দেখে নিই। নাম বেশি আমরা ছেলেপেলিদের খাওয়াই বা নিজেও হয়তো এইভাবে পুড়ে গেলে কি করে আমরা সংসার চালাবো? কি মেডিসিন মারলো, ভাটার গ্যাস ছাড়ি দিয়েছে, দিয়ে আমাদের আম 12 আনা আম সব পড়ে যাচ্ছে। প্রতি বছর এভাবে নষ্ট হচ্ছে। আমরা আর কয়েকদিন পর আমটা বাজারজাত করতাম, অথচ এখন প্রত্যেকটা আম পড়ে যাচ্ছে। আমার 40 লক্ষ টাকার বাগান কিনা আছে। এই এলাকার এই বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে ইট বাগটার ধোঁয়াতে। তা যা ক্ষতি হয়েছে তাতে আমার এবার তবিল ওঠা তো দূরের কথা, ঘাটতেই হবে। অনেক রকম কার্যক্রম হাতে নিয়েছি, তারপরেও তাদেরকে আসলে পুরোপুরি কন্ট্রোল করতে পারিনি। তাদেরকে ডেকে আমরা একটা ট্রেনিং করাতে পারি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা ট্রেনিং করাবো। রাজশাহী থেকে ডক্টর আলিমুদ্দিন, আপনি বলবেন। আমরা যতদূর জেনেছি রাজশাহী অঞ্চলের এবার ইট ভাটায় গত কয়েক বছর ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থকরী ফসল আম। এবার বিশেষ করে এই রাজশাহী বানেশ্বর থেকে নাটোর সদর উপজেলা পর্যন্ত বেশ কয়েকটা জায়গায় এই বিপর্যয়টা ভয়াবহ আকার ধারণ করেছে এই অবস্থা। এবং তাদের অভিযোগটা হচ্ছে ইট ভাটার কারণে তারা সেখান থেকে যে কালো ধোঁয়া বেরোচ্ছে সেই কারণে তাদের আম পচে যাচ্ছে, পাশাপাশি আম ঝরে যাচ্ছে। এই অবস্থায় আপনার কি মতামত? রাজশাহীতে ফলের রাজা আমের যদিও রমরমা অবস্থা। এবার 16,961 হেক্টর জমিতে 1,81,107 মেট্রিক টন আমের ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো সমস্ত কিছুই অনুকূলে, যদিও ঝড়ে কিছু আম ঝরে গেছে এবং এর মধ্যে আবার 2-1টি জায়গা থেকে আমাদের কাছে যে রিপোর্ট আসছে যে ইট ভাটার কারণে কিছু জায়গায় আম ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুদিন আগে আমাদের কাছে এসছে রাজশাহীর চারঘাট থেকে একটি স্যাম্পল এসেছে। সেই স্যাম্পলটা আমার বিজ্ঞানী দ্বারা আমরা সরেজমিনেও সেখানে দেখা হয়েছে, আবার আমাদের ল্যাবরেটরিতেও সেটি আমরা পরীক্ষা করেছি। সেখানে আমরা রোগ জীবাণু, ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত কোনো রোগের আমরা অস্তিত্ব পাই নাই। এটি হয়েছে মূলত ইট ভাটার কারণে। আবার আজকেও আমরা পেয়েছি নাটোর এলাকায় একটি স্যাম্পল। সেই স্যাম্পলটা আমরা সংরক্ষণ করেছি। সেটিও একই সিমটম বা একই লক্ষণ সেখানে দেখা যাচ্ছে, যে এটি তো মূলত ইট ভাটার কাছাকাছি যেগুলা 2-1টি বাগান আছে সেগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কারণ আপনারা জানেন যে ইট ভাটার যদি নির্দিষ্ট নিয়ম বিধি যেগুলো আছে এগুলো মেনে যদি না করা হয় তাহলেই এই বিপর্যয়ের সম্মুখীন হইতে হয়। প্রত্যেকটি ফল ফসল, শুধু আম না, অন্যান্য ফল ফসলেরও ক্ষতি হয়ে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে যদি এর চিমনির যে মাপ আছে হয়তো 120 ফিট আমরা বলি কমপক্ষে, আবার যে ভাটা সেটা বাগান থেকে অন্তত 1 থেকে 1.5 কিলো দূরে হইতে হবে, 5 থেকে 6 কিলোমিটার দূরে হলে আরো বেশি ভালো হয়। এবং এই ইটের ভাটার থেকে কিন্তু যে ধোঁয়াটা নিঃসরণ হয় এই ধোঁয়ার মধ্যে মূলত থাকে কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং ইথানল। এই গ্যাসগুলো যে হয় এই গ্যাসগুলোর কারণে কিন্তু দেখবেন যে এই ব্ল্যাক টিপ যে রোগের মতো দেখা যায় সেটি হয়। এটি মূলত ফিজিওলজিক্যাল ডিজঅর্ডার, যেটির কারণ হলো এই বিষাক্ত গ্যাসগুলা। এটা যেভাবে কাজ করে যে আপনারা জানেন যে আম বড় হওয়ার জন্য যে মেটাবলিজম বা সেল ডিভিশনের জন্য আপনার বোরনের খুব প্রয়োজন পড়ে। এই ধোঁয়াগুলো লাগলে এই বোরন যে বিপাক এটি একদম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যে কারণে এটি সম্পূর্ণ ফিজিওলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে এবং এই আমগুলা টিপের দিকে একটু একটু করে হলুদ হয়ে যায়, আস্তে আস্তে এটি কালো হয়ে সম্পূর্ণ কালচাকে ধারণ করে এবং শক্ত হয়ে যায়। এই আমগুলা ভক্ষণের অনুপযোগী বা বিক্রিযোগ্য নহে। এতে এগুলা যে বাগানগুলা এই সমস্যার মধ্যে পরে সেই কৃষক ভাইরা সেখানে ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য আমরা মূলত বলে থাকি যে সমস্ত নিয়ম বিধিমালা মোটামুটি ছকে বেঁধে দেওয়া আছে এই চিমনি ভাটা জন্য, সেগুলা বিধি যদি ইট ভাটার মালিক ভাইরা যদি এটি মেনে চলেন তাহলে হয়তো বা এত এরকম ক্ষতিগ্রস্ত কৃষক ভাইরা হবেন না। যে চিমনির হয়তো যে উচ্চতা আমরা বলি কমপক্ষে 120 ফিট এবং বাগান থেকে অন্তত 1.5 কিলোমিটার দূরে, 5-6 কিলোমিটার দূরে হলে বেশি ভালো হয় এটি। আর বর্তমানে আরো হয়তো পরিবেশ বান্ধব কোনো ভাটা যদি প্রযুক্তি হয়তো এসছে সেগুলো যদি আসে বা এগুলা যদি অনুসরণ করা হয়। জি, আপনি আমাদের সাথে থাকুন ডক্টর আলিম, আমরা আপনার সাথে আবার কথা বলবো। এখন অধ্যাপক নজরুল ইসলাম, আপনি শুনলেন তো পুরো জিনিসটা, যে আপনাকে যেটা হলো যে সবচেয়ে বড় আমাদের আম অঞ্চলটা হচ্ছে রাজশাহী এবং সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এবং তাদের বক্তব্য চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, এই 4টা জায়গা থেকে প্রায় 4,000 কোটি টাকার ব্যবসা এই ইয়াতে করে, হাজার হাজার লাখ লাখ লোক এটার মধ্যে ইনভলভ। তার মানে সবচেয়ে বড় ওই অঞ্চলের সবচেয়ে বড় অর্থকারী ফসলটাই হচ্ছে আম। এই অবস্থা যদি চলতে থাকে এবং ইট ভাটা, উনি যেটা বললেন যে এত মাঝখানে ইট ভাটা যদি থাকে তাহলে এই ফসলগুলোর কি হবে? ইট ভাটার বিষয়ে উনি কিন্তু পরিষ্কার করে বলছেন যে ইট ভাটা দেবার একটা নীতিমালা আছে বাংলাদেশে। আমি যতটুকু জানি 2014-তে একটি আইন পাস হয়েছে ইট ভাটা সংক্রান্ত। সেখানে পরিষ্কার বলা আছে যে এটি কোথায়, মানে কোন জায়গায় কত দূরে করতে হবে, কি তার স্ট্রাকচার হবে ইত্যাদি। আজকে এই আমরা ব্ল্যাক টিপের যেটা দেখলাম, সিমটমও দেখলাম এবং উনি একটু ব্যাখ্যা করছেন যে টেস্ট করছেন। এটা আগে অনেক আগেই এটা প্রমাণিত যে এটি আমি আরো 2-4-5 বছর আগে থেকেও আমি জানি যে এটা নাম্বার অফ ব্রিক ক্লিনস বেশি হয়েছে, সে কারণে সিভিরিটিটা বেড়ে গেছে। এখন আজকে হয়তো আমরা আমে বলছি, কিন্তু আপনার লালমনিরহাট অঞ্চলে কিন্তু একই রকম এই ইট ভাটার জন্য সবজিতেও কিন্তু একই রকম আপনার প্রভাব আসছে, ক্ষতিকর ওভারঅল সবজি, ফসল এবং ধান। উনি বলছেন ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার অফ ম্যাঙ্গো ব্ল্যাক টিপ। আপনার যদি সবজি ওই এলাকার সবজিতেও আপনি স্যাম্পল নিয়ে দেখেন, সেখানেও দেখবেন যে মানে নিউট্রিশনাল যে কোয়ালিটি সেটা অনেকটাই ডিসঅর্ডার, এবং এটা রিসার্চ হয়েছে এবং এগুলো পাবলিকেশন হয়েছে, এবং এই বিষয়গুলোর নজরে আনা উচিত। এবং আমার মনে হয় যে ওই 120 ফিট উপরে দিলেই যে ইয়া হবে, পলিউশন ফ্রি হয়ে যাবে, মানে যদি ক্লোজলি থাকে, এটা আলটিমেট তো ইয়ারে থাকতেছে।
এগুলো এয়ারে থাকতেছে, কোনো না কোনো ভাবে আপনার ডেপোজিট নিচে হবে। সয়েলে যখন আসতেছে এগুলো আবার আপনার রিসাইকেল কিন্তু হচ্ছে, এবং যার জন্য এই ক্রপের ভিতরে এগুলো আপনার এই কখনো কখনো হেভি মেটালিক এফেক্ট, কখনো কখনো এই যে সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেনের এফেক্ট, এবং এই এফেক্ট গুলান কিন্তু ফিজিওলজির ভিতরে চলে যাচ্ছে। যার জন্য আমাদের চিন্তা করতে হবে যে একদিকে এয়ার পলিউশন, একদিকে সয়েল পলিউশন, আর একদিকে যে আপনার টোটাল ওভারঅল ক্রপ লস, নট অনলি ম্যাঙ্গো, ইভেন আজকে হয়তো আমের দৃষ্টিতে পড়ছে, আমার মনে হয় খুব শীঘ্রই আসবে যে অন্যান্য সবজি যেটা আমাদের মানে ডেইলি কনজাম্পশন হচ্ছে, সেখানে যখন এই পলিউশনগুলো যাচ্ছে এটা আরো সিভিয়ার হয়ে যাবে। আমরা একটু দেখি যে ধান নিয়েও কিন্তু এই প্রশ্নটা উঠেছে। হ্যাঁ, একই রকম অবস্থা আছে। যেমন রংপুর বিভাগে, যেমন এখান থেকে গাইবান্ধাতে, কুড়িগ্রামে, দিনাজপুরে, এইসব জায়গায় বিক্ষিপ্তভাবে শত শত বিঘা জমি কিন্তু ধান পুড়ে গেছে। পুড়ে যাওয়া মানে একদম হলুদ হয়ে গেছে, গাছগুলো একদম হলুদ হয়ে গেছে, পাকার আগে মনে হয় যে পাকা, চিটা হয়ে গেছে। আশেপাশে যে গাছ ছিল, তারপরে আপনি সবজির যে কথাগুলো বললেন সেই জিনিসগুলো হচ্ছে। আমরা একটু দেখে নিই কি হয়েছে অবস্থাটা। এটার গ্যাসে আমার বাগান, বড়ের বাগান শেষ হয়ে গেছে, সুপারির বাগান শেষ হয়ে গেছে। ৭৫% জমির ধান এখন চিটে হওয়ার সম্ভাবনাই বেশি। আধা বিঘা মাটি ধান পুরা গেছে আমার গরিব মানুষ। ৩০% জমি ভাটা ধুয়ার কারণে আবাদ নষ্ট হয়ে গিয়েছে। ইটের ভাটার কারণে আমার ৮০ শতক জমি পুড়ে গেছে। ভাটার কাছে আবেদন করছিলাম, তা কোনো সাড়া দেয়নি। আমরা গাছ, জলপাই গাছ, তেঁতুল গাছ, আশপাশে সমস্ত গাছগুলো মারা গেছে। আর খড় পর্যন্ত গরু খাইতেছে না। আমাদের কোনো আর পথ নাই যে আমরা মহাজনের টাকা দেবো বা কৃষক মনে করেন যায় শ্যালো মেশিনের ভাড়া দেবো, তেলের টাকা দেবো। আমরা একটু দেখি, আমাদের রংপুরগুলোতে আছেন হলো অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানি। তার কাছ থেকে আমরা জেনে নিই আসলে রংপুর অঞ্চলে এই ফসলের ক্ষতির ইয়েটা কিভাবে আসছে। হাক্কানি ভাই, বলেন। হ্যাঁ, আপনি কি আমাদের কথাগুলো শুনছিলেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি বলেন যে আপনার অঞ্চলে যেটা আপনি দেখলেন যে ধানের যে ব্যাপারটা আছে, পাশাপাশি আপনার সবজিও কিন্তু এটা এফেক্ট হয়ে গেছে। মানুষের কথা তো বাদই দিচ্ছি, শুধু ফসলও কিন্তু, আগে মানুষের কথা বলে তো নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, অনেক রোগ বালাই হচ্ছে, এখন কিন্তু পুরো সবজি এবং ফসলের উপরে সরাসরি ইটভাটার প্রভাবটা পড়েছে এবং বাজেভাবে। আপনার অভিজ্ঞতাটা কি? আমার ধন্যবাদ। আমার এই অঞ্চলে, উত্তরাঞ্চলকে আমরা খাদ্যের গোডাউন বলে থাকি। এবার ভিতরের যে খবরটা, এটা অতভাবে বিভিন্ন প্রচার মাধ্যমে আসে নাই। এখানে ধান ক্ষেতের পর অসংখ্য ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। কেউ বলতেছে নেক ব্লাস্ট, অর্থাৎ ধানের কোনো শীষ নেই। কৃষকরা হতাশ হয়ে গেছে, ধানের ক্ষেতে তার চোখের জল ঝরছে। এত বোরো ধান, ইরি বোরো ধান হচ্ছে ব্যয়বহুল ধান। সেই কৃষকরা সেই ধান আর মানে যে বিঘায় যে ধান ফলন হবে 16 মণ 18 মণ, সেখানে 2-3 মণ ধান তুলতে পারছেন না। এইখানে কেউ বলতেছে নেক ব্লাস্ট, এবং নেক ব্লাস্ট যখন বলতেছে তখন দেখা যাচ্ছে ঔষধ ছিটাচ্ছে কৃষক। সেই অনুযায়ী ঔষধ ছেটার পরেও কিন্তু কৃষকের ধান পুনরুদ্ধার হচ্ছে না। কিন্তু এখানে মূলত রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে 1500 ইটভাটা আছে। সারা দেশে 7000 ইটভাটার মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগে 1500 ইটভাটা আছে। এই ইটভাটার বেশিরভাগ বাতাসের মাধ্যমে যে তার ধোঁয়াগুলো ছড়ে পড়তেছে, এটা ধান খেতে চলে যাচ্ছে, এটা আম খেতে চলে যাচ্ছে, সবজি খেতে চলে যাচ্ছে, এবং এখানকার ফসল নষ্ট হচ্ছে, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এবং এইখানে কথা ছিল যে পরিবেশের ছাড়পত্র নিয়ে এখানে যে 162 ফিট 120 ফিট উঁচু চিমনি বিশিষ্ট যেগুলো আপনার এখানে ইটভাটা রয়েছে, তার অধিকাংশের এখানে কোনো পরিবেশগত ছাড়পত্র নেই। পরিবেশগত ছাড়পত্র নেই, এবং দেখা যাচ্ছে যে আমরা দেখতেছি যে আপনার একটা ইটের ভাটা করতে 1 কোটি 27 কোটি সেফটি মাটির দরকার। এই মাটি তারা আমাদের আবাদি জমি ধ্বংস করে করতেছে, লোকালয়ের মধ্যে ইট ভাটা করতেছে। 2 কিলো লোকালয়ের মধ্যে করা যাবে না, মানে আপনার বসতি স্থাপন সেখানে করা যাবে না। কিন্তু কোনো নিয়ম কানুন এখানে চলছে না। এখানে কিভাবে যে ছাড়পত্র নাই এসব চলতেছে, এবং বদরগঞ্জের কৃষকরা এর জন্য কিন্তু মিছিল করে স্মারকলিপি দিয়েছে।
দিয়েছে। ডিমলা ডোমারের কৃষকরা, আমার জানা মতে কৃষক সমিতির ডিমলা ডোমারের কৃষকরা এই মাটি তোলে এবং ইট ভাটার বিরুদ্ধে সমস্ত অবকাঠামো শেষ করেছে, ক্ষেত শেষ করেছে, সবজি শেষ করেছে। আজকে তারা এটা মিছিল করেছে, ঘেরাও করেছে। তিস্তা নদী শুকিয়ে গেছে, কিন্তু তার মাটি তুলতেছে, বালু তুলতেছে, পাশাপাশি ইট ভাটা করতেছে। এর মধ্য দিয়ে গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুরের যে বনাঞ্চল, সেই বনাঞ্চলে 2 কিলোমিটারের মধ্যে ইট ভাটা করা যাবে না, কিন্তু 500 গজের মধ্যে ইট ভাটা গড়ে উঠতেছে। সেটা সরকার যেটা 2013 সালে আইন করেছে, আমরা ইট দরকার, আমাদের অবকাঠামো দরকার, কিন্তু আমাদের কৃষি জমি, আজকে কৃষি জমি প্রতি বছর 69 লক্ষ হেক্টর কৃষি জমি অকৃষি কাজে চলে যাচ্ছে, ইট ভাটায় চলে যাচ্ছে। তার মধ্যে 17% কৃষি জমি নষ্ট হচ্ছে এই অপরিকল্পিত ইট ভাটার কারণে। আজকে যদি আমরা ইট ভাটা চাই, মানসম্পন্ন ইট চাই, জিংজাক পদ্ধতির কথা বলা হচ্ছে, ক্লিন পদ্ধতির কথা, সেখানে কেউ যাচ্ছে না। তাহলে আজকে ইট ভাটা করতে গিয়ে দেখা যাচ্ছে গ্রামে গ্রামে লাভের লোভে কিছু লোক একত্রিত হয়ে অগ্রিম কৃষকের কাছে টাকা নিচ্ছে, কৃষি আবার ধ্বংস হচ্ছে, লোক দেখাচ্ছে, কৃষি জমি তারা নিয়ে নিচ্ছে, এবং এইভাবে আমাদের উত্তরাঞ্চল খাদ্যের যে গোডাউন নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি এই সংশ্লিষ্ট প্রশাসন ছাড়পত্র ছাড়া ইট ভাটা দিতে পারে না, ডিসি সাহেবের পরিবেশের, সেটা করতে পারতেছে না। আজকে আপনার পরিবেশ যে আদালত, পরিবেশ যে আদালত, সে পরিবেশ আদালত কি ঢাকা এবং চট্টগ্রাম এই 2টা আছে, যা শহরে নাই। তাহলে আজকে আমরা যে কৃষক সমিতিকে দাবি তুলছি, আজকে যদি কৃষককে বাঁচাতে হয়, কৃষিকে বাঁচাতে হয়, অপরিকল্পিত ইট ভাটার নামে, যে কালো ধোঁয়ার নামে আজকে যে সর্বনাশ হচ্ছে আমাদের কৃষিতে, আমাদের জমি ধ্বংস হয়ে যাচ্ছে, রক্ষার জন্য আজকে কৃষি, পরিবেশ এবং কৃষি আদালত গঠন করা জরুরি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এটা নিয়ে আবার কথা বলবো। হ্যাঁ, প্রকৌশলী অফিসার, আপনারা তো পরিবেশ বাঁচাও আন্দোলন, এখন পরিবেশ তো আগে আপনারা পরিবেশটা বলতেন যে মানুষ বাঁচছে না, মানুষের কষ্ট হচ্ছে, এখন পরিবেশের সঙ্গে সঙ্গে বাকি যেগুলো আছে মানুষ যেটা খেয়ে বাঁচে সেটাও খেয়ে ফেলছে। না, এখানে ডক্টর আলিম কিন্তু খুব স্পষ্টভাবে বলছেন যে উনি অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে আমের যে এটা ওইসব ছত্রাক বা অন্য কারণে না, তাহলে অন্য কারণ যেটা সেটা আমরা ধরে বলছি যে ইট ভাটা জনিত দূষণ। তা আসলে এখন ইট ভাটার জন্য 2টা জিনিস দরকার। একটা ইট ভাটার টেকনোলজিটা কি আমরা ব্যবহার করি, একটা হচ্ছে কাঁচামাল এবং জ্বালানি। কাঁচামাল যে কথা একটু আগে এখন বললেন আমাদের যে হাক্কানি সাহেব, যে কাঁচামাল হিসেবে আমরা টপ সয়েল ব্যবহার করি। দেখেন, একদিকে তো দূষণ করতেছি, আবার টপ সয়েল ব্যবহার করে কিন্তু শেষ করে দিচ্ছি। একটা নিয়ম আছে, শেষ, কারণ একটা টপ সয়েল তৈরি হতে কিন্তু অনেক দিন লাগে। অর্থাৎ নিয়ম আছে, কিন্তু আপনি যেখান থেকে মাটি নেবেন সেটাকে আপনি পুকুরে রূপান্তর করবেন, তাহলে অনেক মাটি পাবেন অল্প জায়গা থেকে। তাহলে পরবর্তী সেখানে আপনি পুকুরে আমার পানি ধারণ করবে, হ্যাঁ, আবার মৎস্য চাষ হবে, ওইদিকে আমরা যেতে পারি। আর এখন ধরনের দিকে যদি আসি, প্রথমে আমাদের দেশে কি ছিল, সনাতন পদ্ধতির ইট ভাটা, ড্রাম চিমনি দিয়ে 30 ফিট আমরা করতাম। তারপর আসলে 120 ফিট চিমনি, যেহেতু প্রযুক্তি আস্তে আস্তে পরিবর্তন হতে হবে। তারপর আসলে জিগজ্যাগ এবং হাইব্রিড হপম্যান, আরো উন্নত প্রযুক্তি। কিন্তু এবং আইনও হইল, যে কথা বললেন যে আইন আছে, যে আমাদের উন্নত প্রযুক্তিতে এখন ইট ভাটা তৈরি করতে হবে। ওনার একটা তথ্যকে আমি একটু কারেকশন করি। আমরা কিন্তু একটা সার্ভে করছি, পুরো বাংলাদেশে জরিপ করছি যে কত ইট ভাটা আছে পাওয়ার পক্ষ থেকে। আসলে আমাদের হিসাব অনুযায়ী, সরকারি হিসাব যেটা আছে, যে জেলা প্রশাসন বা পরিষদ, সেটা আমাদের দৃষ্টিতে তাদের সঙ্গে আমাদের একমত। আমরা আমাদের হিসাবে 9000 ব্রিকফিল্ড আছে বাংলাদেশে। এবং সবচেয়ে মজার হইল 2002 সাল থেকে সনাতন পদ্ধতির কোন ব্রিকফিল্ড চলার কোনো সুযোগই নেই। তারপরও বাংলাদেশে এখনো 1500 মতো ব্রিকফিল্ড আছে, যে আপনার যেগুলা ড্রাম চিমনিতে চলে। ড্রাম চিমনি যেগুলা চলে, সেখানে কি একদিকে হলো নির্বিচারে গাছ পড়াচ্ছে, টায়ার পড়াচ্ছে, অন্যান্য জিনিস সব পড়াচ্ছে। আর যেই অন্য যেগুলি উন্নত প্রযুক্তি বলি, আর ড্রাম চিমনি বলি, 120 ফিট বলি, জিগজ্যাগ বলি, প্রত্যেকে যে জ্বালানি ব্যবহার করতেছে সেটা অত্যন্ত নিম্নমানের। আমরা বাংলাদেশে যে কয়লা ব্যবহার করি, এই কয়লা আমার মনে হয় না কেউ ব্যবহার করবে। কিন্তু আমাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে যে আমাদের কয়লার সালফার কন্টেন্ট এই হতে হবে, অন্যান্য এই হতে হবে, কিন্তু এটা তার চেয়ে কয়েক গুণ বেশি। এই যে একদিকে হচ্ছে যে আমার প্রযুক্তির দিকে আমি পিছিয়ে আছি, সেটাকে আমি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতেছি না, জ্বালানি যেটা নিয়ন্ত্রণ করা দরকার সেটা করতেছি না। এই না করার ফলে কি দাঁড়াইলো, যে আমার দূষণের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। আর আরেকটা যেটা বললো যে জায়গা কোথায় হবে, সেখানে সুস্পষ্ট বলা আছে কোথায় ব্রিকফিল্ডটা হবে, কারা এটা অনুমতি দিবে। পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ আইন, ইট ভাটা নিয়ন্ত্রণ আইন আছে, সে আইনে অনুমতি দিবে। আবার জেলা প্রশাসন লাইসেন্স দিবে। প্রত্যেকে কিন্তু মাঠ পর্যায়ে আমাদের এটা দেখার কিন্তু সুযোগ আছে।
কিন্তু আমরা বাস্তবে কি দেখি যে বাংলাদেশে এখনো যে পরিমাণ ব্রিকফিল্ড আছে তার আমার একটা হিসাবে এখনো 40% ব্রিকফিল্ডের কোনো অনুমোদন নাই। তাহলে 9,000-এর মধ্যে যদি 40% ব্রিকফিল্ড অনুমোদন না থাকে তাহলে 3,600 ব্রিকফিল্ডের আমার কোনো অনুমোদন নাই। তাহলে এই যে 3,600 কিভাবে চলে কেউ না কেউ তো দেখার দায়িত্বে আছেন যারা এটা দেখবেন। এখন যেটা হচ্ছে যে ব্রিকফিল্ড আমরা তো এখন আসছি যে আম নিয়ে বা রংপুর এলাকা নিয়ে, আপনি যদি ইভেন গ্রেটার নোয়াখালীতে যান অন্যান্য জায়গায় যান সেখানে আপনি দেখবেন যে প্রচুর ফসল হানি, গাছপালা, ফল, নারকেল গাছ থেকে শুরু করে অন্যান্য গাছ, ওখানেও দেশি আম, মানে ওদের জন্য তো ওটাই হয়, তাই না? সেই জায়গাটাও কিন্তু এটা আমাদের কিন্তু প্রচুর মানে খুব বেশি খুবই খারাপ অবস্থা। এই জায়গাতে যে আমার যেটা মনে হচ্ছে যে আমাদের যে ব্রিকফিল্ড মানে ইট পোড়ানো, এটা আমাদের দরকার, উন্নয়নের জন্য ইট দরকার, আমরা এটাতে দূরে আসতে পারবো না। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ইট তৈরি করার জন্য যে নীতিমালাগুলো আছে অনেকের কিন্তু শুধু পরিবেশ এই আইন যে ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন বা জেলা প্রশাসন দেখবে, এই ছাড়াও কিন্তু যেটা বললাম ভূমি ব্যবহারের কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে, বলা আছে কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে একটা ব্রিকফিল্ডে কতটুকু ভূমি সে ব্যবহার করতে পারবে। যেহেতু আমাদের দেশে ভূমি খুব অল্প, প্রতি বছর আমাদের অকৃষি বা অন্যান্য খাতে চলে যাচ্ছে ভূমি, সেই জায়গাটাও যাদেরই তদারকি করার কথা তারাও কিন্তু করছে না। একটা ব্রিকফিল্ড কয়েক একর জমি নেওয়া হচ্ছে, অথচ ওখানে বলা আছে যে এর অনেক কম জমিতে 1-1.5 একরের মধ্যে একটা ব্রিকফিল্ড করতে হবে, তারপরে যেখান থেকে সে মাটি নেবে সেটা পুকুর করতে হবে, কিন্তু আমরা সেগুলো বাস্তবে দেখছি না। এটার প্রধান কারণ হচ্ছে যাদের দেখার কথা তারা সেটা যথাযথভাবে দেখছে। হ্যাঁ, অ্যাডভোকেট মামুল আলম বলেন, আপনি এই যে ব্রিকফিল্ডের যে অবস্থা বলছে নিয়ম মানছে না, এই আইনগুলো পরিষ্কারভাবে মানুষ কি জানে বা এই এবং দায়িত্ব পালন হচ্ছে না? তারপরেও যেমন সাধারণত দেখা যায় যে এই ধরনের ঘটনাগুলোতে প্রায় দেখা যায় হাইকোর্টে শতপ্রণোদিত হয়ে হচ্ছে, এক ধরনের রিট হয় বা বলছে যে এই জিনিসগুলো, এবং এই জিনিসগুলো কিন্তু কোনো মতেই সামনে আসছে না। একটা বিষয় হচ্ছে যে পরিবেশ অধিদপ্তর তার কার্যক্রম এক্সপান্ড করেছে, পরিবেশ আইনের যে তার পরিবেশ অধিদপ্তরের পরিবেশ সংরক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে, এবং ইটভাটা যে কোনো দূষণ ব্যাপকভাবে পরিবেশ অধিদপ্তর সেখানে এনফোর্সমেন্ট করার ক্ষমতা আছে। সমস্যা হচ্ছে যে পরিবেশ অধিদপ্তর এখনো প্রো পিপল হতে পারে নাই, তাদের কার্যক্রমগুলা মানুষ তার কাছে কমপ্লেন করলেই সে, আমরা অনেকবারই দেখেছি যে পরিবেশ অধিদপ্তরের কাছে একটা ঘটনা হচ্ছে সে জানে না, মিডিয়াতে উঠে আসছে। সো এটা তার যে অবজারভেশন, তার যে মনিটরিং সিস্টেম, এখানে একটা দুর্বলতা আছে। এই যে ঘটনা ওখানে হচ্ছে রংপুরে বা রাজশাহী যে এলাকাগুলোতে হচ্ছে, নোয়াখালী যে এলাকাতে এই ঘটনাগুলো হচ্ছে, যে সকল এলাকায় ঘটনাগুলো হচ্ছে, সেখানে পরিবেশ অধিদপ্তরের অনেক জায়গা হয়েছে, রংপুর রাজশাহী বড় বড় বিভাগীয় অঞ্চলগুলোতে আছে। সমস্যা হচ্ছে পরিবেশ অধিদপ্তর তাহলে এখানে রেসপন্স করছে না কেন? তার জুরিডিকশন আছে, তার ক্ষমতা আছে, তার প্রভাব আছে, সেটা সে প্রয়োগ করছে না। আইনি জটিলতার থেকে এটা আমার কাছে মনে হয় যে তাদের সুপারভিশন এবং জবাবদিহিতার দুর্বলতা। একটা প্রতিষ্ঠানকে অবশ্যই জিজ্ঞেস করা উচিত, পরিবেশ অধিদপ্তর একটা রিপোর্ট পাবলিশ করা উচিত যে মানে ভাইটাল এজেন্সি বর্তমানে বাংলাদেশে, যে তারা কি পর্যন্ত কি পরিমাণ অ্যাকশন গ্রহণ করেছে। জলাধার বা ইটভাটা যেটাই দখল দূষণ হয় তাদের এখতিয়ারে পড়ছে, এটাই বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মানুষ প্রতিকারের জন্য কোথায় যাবে? পরিবেশ আদালত, আমাদের এক আলোচক এখন বলল যে পরিবেশ আদালত মতো ঢাকা এবং চট্টগ্রামে, কিন্তু সারা দেশে এটা স্পান করার ক্ষমতা আইনে দেওয়া আছে প্রতিটা জেলায়। কারণ একটা দেখুন, বর্তমানে পরিবেশ সংরক্ষণে যতগুলো যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে মহামান্য হাইকোর্ট থেকে এসেছে, কিন্তু পরিবেশের মতো এজেন্সি থাকার পরেও মানুষ যখন উচ্চ আদালতে যাচ্ছে তখন হচ্ছে যে সে যখন অন্যান্য সিস্টেমগুলো ফেল করছে তখনই তার উচ্চ আদালতে অসহায় অবস্থায় যাচ্ছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তার পক্ষে তো যাওয়া সম্ভব না, তার কাছে আইনের যে সুবিধা, আইনের অ্যাক্সেসটা যাওয়া উচিত। তো পরিবেশ অধিদপ্তর আছে তার প্রথম সরকারের ব্যবস্থা, তার ডোর, সেখানে সে যেতে পারে, সেই জায়গাটায় সে ফেল করছে। পরিবেশ অধিদপ্তর নিজে মামলা করতে পারে বা তার মহাপরিচালকের পক্ষে কাউকে মামলা করা দিতে পারে। প্রথম কথা হচ্ছে যে মানুষের পক্ষে ঢাকায় এসে বা চট্টগ্রামে এসে মামলা করা সম্ভব না, রাজশাহী, রংপুর বা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, প্রতিটা জেলায় সেই ব্যবস্থাটা থাকা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এবং তার সক্রিয়তা বাড়ানো উচিত। তৃতীয় যে সমস্যা হচ্ছে, এই পরিবেশ আদালত আইনে কিছু দুর্বলতা রয়ে গেছে। যেমন ক্ষতিপূরণের দাবির ক্ষেত্রে কিন্তু সরাসরি মানুষ ক্ষতিপূরণের মামলা করতে পারবে না, সে মহাপরিচালকের কাছে বলতে হবে। মহাপরিচালক যদি সেটা 60 দিনের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নাই তখন সেটা হবে। তো 60 দিনের মধ্যে অনেক কিছু হয়ে যাবে, 60 দিনের মধ্যে কৃষি ফসল ধ্বংস হয়ে যাবে, মাঠ খালি হয়ে যাবে।
যখন আইন বানানো হয়, আইন তৈরির প্রক্রিয়ায় এই ক্ষমতাগুলোকে ধরে রাখা হয়। এগুলা পরিবেশ যারা ধ্বংসাত্মক কার্যক্রম করে তাদের পক্ষে চলে যায়। যেমন ধরেন যে আদালতের কাছে যদি যাওয়ার মানুষের ক্ষমতা থাকতো তাহলে মানুষ সরাসরি আদালতের কাছে যেত, কিন্তু পরিবেশ অধিদপ্তরের কাছে যায় তারা প্রভাবিত হওয়ার বা নানা চাপে সংকুচিত হওয়ার, তার অবস্থান থেকে সরে আসার প্রক্রিয়া থাকে। কিন্তু আদালত যেহেতু একটা ট্রান্সপারেন্ট পারসন, মানুষ আদালতের কাছে যায়, আদালতের প্রক্রিয়ার কাছে শরণাপন্ন হতে পারে। তো এই আইনেরও সংশোধন দরকার। পরিবেশ আদালত আইনটা এখন পর্যন্ত যথার্থ না মানুষের অধিকার সংরক্ষণের জন্য। এই সংরক্ষণের যে মহাপরিচালকের কাছে যে একটা ক্ষমতা দেওয়া রাখা হয়েছে যে উনি মনে করবে, এই ক্ষমতাটা রাখা উচিত না। আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, এখন একটা মানুষের জীবন মরণের সমস্যা, সেই জায়গাগুলোতে উনার মনে করা বা মহাপরিচালকের নাম করার মধ্যে থাকার সম্ভব না। ধরুন একটা জলাধার ভরাট হচ্ছে, তখন মহাপরিচালক 7 দিনে তো এটা মাঠ হয়ে যাবে, এবং এটা হচ্ছেও। সুতরাং এই আইনের সংশোধন দরকার। কারণ মনে করে মানুষ সরাসরি আদালতে যাবে, তার অভিযোগ দেবে, তার প্রতিকারের জন্য যাবে, ক্ষতিপূরণ চাবে, সেই জিনিসটা ক্লিয়ার করা উচিত। এই জায়গাগুলোতে যখন এই ধরনের শাব্দিক জটিলতা বা আমলাতান্ত্রিক জটিলতা রেখে দেওয়া হয়, তখন মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয় এবং দেশের যে সার্বিক পরিবেশকে এটাকে হুমকির দিকে ঠেলে দেওয়া হয়। আচ্ছা, ইট ভাটার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো না মানার পিছনে এখানে জেলা প্রশাসকই মনে হয় খুব সম্ভবত অনুমোদনের জন্য পরিবেশ অধিদপ্তর আছে, জেলা প্রশাসকের কার্যালয় আছে। তো সেই প্রথম কথা হচ্ছে অনুমোদনটা কিভাবে হচ্ছে, সেটা কিভাবে এতদিন চললো, সেগুলো কেন বন্ধ হলো না, সেগুলো আসলে একটা প্রশ্নের বিষয়। এখন এই প্রশ্নটা আপনি কিভাবে তুলবেন, কিভাবে জবাব দিতে আনবেন, কার কাছে এই প্রশ্নটা করবেন? আমি একটু এখানে করতে পারি যে ইট যে পোড়ানো নিয়ন্ত্রণ আইন, সেখানে 2টা বিষয়। একটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ আইনেও কিন্তু বলা আছে ইট ভাটা নিয়ন্ত্রণের জন্য পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। আরেকটা জায়গায় বলা আছে যে পরিবেশগত ছাড়পত্র ব্যতি রেখে জেলা প্রশাসন কাউকে লাইসেন্স দিতে পারবে না। তাহলে আমি যদি একটু অন্যভাবে যাই, কাউকে ডিফেন্ড করে না, যেমন পরিবেশ দপ্তরের বিভাগীয় অফিস ছাড়া আরো 20টা জেলা অফিস আছে, কিন্তু জেলা প্রশাসন উপজেলা প্রশাসন অফিস সারা দেশে আছে, তাই না? তাহলে যেসব ব্রিকফিল্ড ছাড়পত্র পায় নাই তারা সেখানে কিভাবে পরিচালনা করে, যাদের মাঠ পর্যায়ে অফিস, আমি সেটা বলতে চাচ্ছি যে সেইখানে যে দেখার একটু দায়িত্ব আছে। আমার মনে হয় সেই জায়গাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমার লাইসেন্স ছাড়া, যেহেতু আমার মাঠ পর্যায়ে তো ইউনিয়ন পরিষদ ছোটখাটো জিনিসটা বিরাট একটা জায়গা নিয়ে সবাই দেখতে পায়। ইউনিয়ন পরিষদ আপনার কন্ট্রোলে, যেহেতু আপনি উপজেলা প্রশাসন দেখেন, তাই না? উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের কন্ট্রোলে, তাহলে তো আপনি একদম গ্রাম থেকে শুরু করে পুরাটাই আপনি দেখার সুযোগ আছে। তাহলে আপনি সেখানে ট্রেড আপনার জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া বা পরিবেশ ছাড়পত্র ছাড়া ওই ব্রিকফিল্ডটা কিভাবে ওখানে দেখতে পাচ্ছে? এটা কোনো ছোটখাটো জিনিস না, এত বিরাট জায়গা, দূর থেকে দেখা যায়, সবকিছু জানে। আমার যেটা মনে হচ্ছে যে কথা বললো অ্যাডভোকেট মাহবুব তাহের, যে আসলে দায়বদ্ধতা জবাব দিয়ে তারা, এটা সবচেয়ে বড় হচ্ছে। এটা কেউ কারোর কাছে মনে হয় যেন আমরা জবাব দিই না। আমি যদি একটু অ্যাড করি, সেটা হলো যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেই যে সব সংশোধন হয়ে গেল, তাও কিন্তু আমার কাছে মনে হয় না। কারণ বিষয়টা এরকম, আপনার একটা ইন্ডাস্ট্রি যে আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কথা কিন্তু দীর্ঘদিন হচ্ছে, তো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কয়টা ইন্ডাস্ট্রি চলছে সেটিও তো দেখার বিষয়। এগুলো সব নদীতে যাচ্ছে এবং দূষণ হচ্ছে, এই কথা তো বহুদিন আমরা শুনছি, কিন্তু এই কথা শুনে তো আর নদী দূষণ বন্ধ হচ্ছে না। এখন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেরকম দরকার, এক্স্যাক্টলি এখানে যদি আমার ধোঁয়া বেরিয়ে আলটিমেট আমার এলাকায় যায়, এটা বৃষ্টির পানিতেই আসুক আর যেভাবে আসুক, আবার ঘুরে ফিরে আমার সয়েলে কিন্তু আসতেছে। আমি যে কথাটা বলতেছিলাম যে আপনার এই যে গাড়ির ধোঁয়া বেরোলে সেখানেও কিন্তু একটা ছাঁকনি থাকে, এবং রিসেন্টলি একটা রিসার্চ দেখা গেছে যে এরকম তারা বের করছে অস্ট্রেলিয়া বা কোন দেশে, যে সেটা মানে এতটা ইমপ্রুভ যে ওইটার থেকে তারা যে পরিমাণ নাইট্রোজেন করতেছে এটা ইউরিয়া সার হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে আমার এখানে যে চিমনি ব্যবহার করতেছে বা যে চিমনিতে কি ছাঁকনি আছে বা কি ফিল্ট্রেশন হচ্ছে, এবং তার কারণে যে ওই যে বললেন সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো বাতাসে আসতেছে, এগুলো বাতাসে গিয়েই তো পিউরিফাই হয়ে যাচ্ছে না। যদি তা হয়ে না যায় তাহলে এটা আলটিমেট কোনো না কোনোভাবেই কিন্তু আমার সয়েলকে পলিউশন করবে, কোনো না কোনোভাবে আমার ওয়াটারকে পলিউশন করবে, কোনো না কোনোভাবে আমার যে কোনো ক্রপকে করবে। আজকে ম্যাঙ্গোটা দৃষ্টিতে আসছে, এটা আজকে না, ম্যাঙ্গোটা অনেক পুরনো, এটা ব্ল্যাক টিপটা কিন্তু আমি 5-7-10 বছর আগেও আমি দেখেছি, কিন্তু তখন হয়তো ওনারা এরকম ইকোনমিক লসটা ওইভাবে কিন্তু বুঝতে পারেনি একটা যেটা হয়েছে এটা যে কি জিনিস, কিন্তু আস্তে আস্তে যে এটার ব্যাপকতা এমন বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে আসছে। কিন্তু এটার থেকে আমি মনে করছি যে আপনি একটু আগে যেটা বললাম যে সবজি নিয়ে
সবজি চাষিরা হয়তো অত বুঝতে পারছেন হাই ভ্যালু ক্রপ না, যার জন্য ওনারা এখন দৃষ্টিতে আনছেন না, কিন্তু সেই সবজি তো আমি আপনি খাচ্ছি। তাইলে এটি কি ভ্যালুর থেকে আমার যে লাইফের ভ্যালু, আমার যে হেলথের ভ্যালু, আমার যে আদার ডিজিজ অ্যান্ড আদার্স যেগুলো ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার এই যে এই পলিউশনের কারণে, সেটি কি অনেকটা ভ্যালুয়েবল না? এবং পলিউটেন্টসের যে একটা মানে তালিকা এক জায়গায় আমি দেখেছি, তাতে হলো আপনার এটা হলো সেকেন্ড পজিশনে। ফার্স্ট হলো লাগছে ভেহিকেলসে, আর সেকেন্ড পজিশন রাখছে আপনার এই যে ইটভাটা। এটা যেহেতু সিজনাল, এই জন্য হতো, নাহলে তো তাহলে হয়তো এটা ফার্স্ট পজিশনে চলে যেত। তাহলে আপনি চিন্তা করেন মানে সেকেন্ড পজিশনে যারা পলিউটেন্টস, তারা পলিউটিং দ্য এনভায়রনমেন্টস। এন্ড এইটা আমার মনে হয় যে আম একটা উপলক্ষ, আর এই আম থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই আম থেকে আমাদেরকে মাথায় নিতে হবে, দায়িত্ব নিতে হবে যে এই পলিউশন শুধু আমে না, এই পলিউশন আমার সয়েলে, এই পলিউশন আমার মাটিতে, এই পলিউশন আমার সবজিতে, এই পলিউশন ওই যে একটা কৃষক বললেন যে গরু ঘাস খাচ্ছে না, কত সিভিয়ার হইলে আপনার এই সিমটম আপনার আমরা হয়তো মানুষ স্মেলে বুঝতে পারি না, কিন্তু অ্যানিমেল কিন্তু বুঝতে পারে হাউ ডেঞ্জারাস দিস, এবং সেই জায়গা থেকে আমাদের কিন্তু কেয়ারফুল হতে হবে। আমরা একটু রাজশাহীতে যাই আমের ইয়াতে। ডক্টর আলিমউদ্দিন, আপনি আমার কথাগুলো শুনছিলেন? ডক্টর আলিমউদ্দিন? জি শুনছি শুনছি। আপনি এখন তাহলে আপনার ইয়েটা বক্তব্যটা কি হতে পারে এই ইটভাটার ইয়ে? জি শুনতে পাচ্ছি। জি, এখন তাহলে আপনার শেষ কথা কি হতে পারে, আপনার মতামতটা কি হতে পারে যে এটা থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি? আমার মতামত হলো যে কৃষক ভাইরা অতি সাধারণ মানুষ, এরা কিন্তু মামলা কথা শুনলেই কিন্তু এরা ভয় পায়, কাজে এরা কোনোভাবে মামলা করতে এরা আগ্রহী নয় বা রাজি না। এখন যদি প্রশাসন থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে তাহলে সেটাই ভালো হয়। আর আমরা যেটি বলি যে এটি যদি এরকম হয় যে যখন আমের মুকুল আসবে সেখান থেকে আম বড় হওয়া পর্যন্ত যদি ইটভাটা কিছুদিনের জন্য বন্ধ রাখা সম্ভব হয়, তাহলে সেটিও চিন্তা ভাবনার একটা খোরাক হতে পারে। তাছাড়া আমরা বলি যে আম যখন মটর দানা হয় তখন বোরাক্স বা বোরন জাতীয় এটি 6 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা হয়, এবং এর 15 দিন পর পর আরো 2 বার স্প্রে করলে তাহলে এখান থেকে কিছুটা রক্ষা পাওয়া সম্ভব। তো এটি আমার যেটি মনে হয় যে কৃষক ভাইরা অতি সাধারণ মানুষ, তারা কোনোভাবে মামলা মোকদ্দমাতে রাজি হবে না বা আগ্রহী হবে না। তারা আম জাস্ট ফলাবে গাছে, সেখান থেকে তারা পেরে বিক্রি করবে। এর মধ্যে এই যে ব্যত্যয় অর্থাৎ ব্ল্যাক টিপ যা বা ভাটার কারণে যে ক্ষতিগ্রস্ত হইতেছে, এটি আসলে দুর্ভাগ্য। এটি যদি আমার মনে হয় যে আধুনিক আরো কোনো উপায় যদি থাকে এই ভাটার, যে হয়তো কোনো পানির মধ্যে দিয়ে এই ধোঁয়াটা বের করা সম্ভব কিনা, বা আরো যেটা মানে পরিবেশ বান্ধব এই ধরনের যদি কোনো প্রযুক্তি ব্যবহার করে এগুলো করা হয়, তাহলে আমার মনে হয় কৃষক ভাইরা লাভবান এবং সবাই লাভবান হবে। জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। উনি যেটা বলেছেন যে এই যে আমের মৌসুমটাতে যে সময় ব্রিডিং ইয়েটা ওই সময় যদি বন্ধ রাখা হয়, আমি বলি আপনাকে পশ্চিমবঙ্গে এরকম একটা আছে যে 3 মাস ওরা, হ্যাঁ এই আমের, ওরাও এখানে অনেকে মানে না, কিন্তু পশ্চিমবঙ্গে হাইকোর্ট মনে হয় এরকম একটা নির্দেশ দিয়েছিল বিভিন্ন জায়গায়, তার ফলে ওদের এটা একটা ভালো প্রভাব সেখানে পড়েছে। তো উনি যেটা কথা বলেন যে হ্যাঁ এইটা কি করা সম্ভব কিনা, এইখানে একটা বিষয় একটু আমি প্রফেসর সাহেবের কথায় যে আসলে কোথাও একটা নিয়ন্ত্রণ দরকার। ছাড়পত্রটা চাষটা একটা নিয়ন্ত্রণ করা, একটা শুরু করা। ছাড়পত্র দেওয়া মানেই সব শেষ না, আমি ওনার সঙ্গে একমত, কিন্তু এটাকে আবার মনিটর করতে হবে। আমি যে শর্তগুলো দিলাম সেগুলো সে পালন করছে কিনা। ইভেন ইটিপির ক্ষেত্রে একই জিনিস, ইটিপি করে আছে, সে চালাচ্ছে না, যেটা দেখলাম যে পানি নিজ দিক দিয়ে ঢুকাই দিচ্ছে, এটা আমার দেখতে হবে, তো এটা আমার মনিটর করতে হবে। তারপরে এটা গেল একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে উনি যে কথা বলছেন ডক্টর আলিমউদ্দিন, একদম উনি যথার্থই বলছেন যে আসলে আমাদেরকে উন্নত প্রযুক্তিতে যেতে হবে। এখন বাংলাদেশে উন্নত প্রযুক্তি আসছে, এখন এমন প্রযুক্তি বাংলাদেশে তৈরি হচ্ছে যে ধোঁয়া আর বাতাসে যায় না, সেই ধোঁয়া এবং গরম বাতাস দিয়ে ইট শুকানো হয়। আমরা তো এখন যে ইট শুকাই, আমরা কি করি, আমরা নেচারে শুকাই, বৃষ্টি হইলে আমার ইট অনেক ইট নষ্ট হয়ে যায়, আমাকে ঢাকনা দিতে হয়। আর যে ইটটা, এবং এটা সিজনাল, কিন্তু এখন এমন অনেক ব্রিকফিল্ড আমাদের ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠছে যেগুলো 12 মাস উৎপাদন হয়, এবং সেখানে কিন্তু তার এই ধোঁয়াটা রিসাইকেল হয়ে সেই কিন্তু ইট আবার শুকায়, কাঁচা ইটটাকে। তাহলে ওই ধরনের আমাদেরকে উন্নত প্রযুক্তি যেতে হবে, এবং উন্নত প্রযুক্তি যদি আমরা যেতে পারি, একদিকে হলো উন্নত প্রযুক্তি যেতে হবে, দ্বিতীয় হচ্ছে আমার জ্বালানিতেও উন্নত মানের হইতে হবে।
আমি যে কোনো এমন জ্বালানি ব্যবহার করব যা সালফার কন্টেন্ট 5%-এর বেশি, যেটা অন্য দেশে ব্যবহার হয় না, সেটা আমাদের দেশে আমরা ব্যবহার করতেছি। এমন অনেক মাইন আছে যেখানে খনি ওই কয়লা ব্যবহার নিষিদ্ধ, হয়তো অন্য দেশে সেই কয়লা আমাদের দেশে ব্যবহার আছে। এই জায়গাটা আমাদের মনে হয় আরো বেশি সচেতন হতে হবে। এবং আরেকটা হচ্ছে, আমি একটু বলতে চাই আরেকটা জায়গা, যে কোনো অবস্থাতেই বাংলাদেশ থেকে কোনো ইট কোথাও যাওয়ার কোনো সুযোগ যেন তৈরি না হয়। আমাদের এমনি জমি কম, তাই না? তারপর আমাদের পলিউশন হচ্ছে, কিন্তু এই কথাটা আমি বলছি এই জন্য ওইটাই বলছি, আরো অনেক জায়গা ওই জায়গাটা আমরা কোনোদিনও, একদিকে আমার দূষণ হচ্ছে, আরেকদিকে হচ্ছে আমার মাটি আমরা বিক্রি করতে পারি না। আমাদের মতো একটা ছোট দেশে যেখানে আমাদের আপনার ল্যান্ড অনেক স্কার্সিটি কম, এই জায়গাটা আমার মনে হয় একদিকে প্রযুক্তি, উন্নত প্রযুক্তি যেতে হবে, উন্নত মানের জ্বালানি যেতে হবে, আর কোনো অবস্থায় যেন আমাদের এই ইট আমাদের দেশের বাইরে না যায়। আমরা একটা রংপুরে দেখি অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানি। বলেন। জি, আপনার এখন আপনি তো কথাগুলো শুনলেন, আপনার ইয়াটা শেষ আর্জিটা কি আমার ওই শেষ অঞ্চলে? আর্জিটা হচ্ছে, ধন্যবাদ, আমি সকলের কথা শুনেছি, এখানে অনেক বিদগ্ধজন আলোচনা করেছেন। তা আমাদের ইটভাটার, বাংলাদেশের ইটভাটার মাধ্যমেই বাংলাদেশে সবচেয়ে বেশি পলিউশন হচ্ছে, এবং এই দূষণ কমানোর জন্য বাংলাদেশ সরকার কিন্তু জাতিসংঘের সনদে স্বাক্ষর করেছেন, সই করেছেন, এবং এটা কিন্তু রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। তাহলে আমি কৃষক লেভেলে, আমি কৃষক সমিতি করি, কৃষকের স্বার্থ নিয়ে আমরা কাজ করি, যে আমরা অলরেডি এবার কৃষক সমিতির কনভেনশন আমরা বলে দিচ্ছি, কৃষি জমি ধ্বংস করে আপনার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ইটভাটা এবং দূষণ করে এটার বিরুদ্ধে আমরা সমাজের মধ্যে আন্দোলন গড়ে তুলতে চাই। এবং আপনারা জেনেছেন, আপনারা জানেন, আইনের কথা বলা হচ্ছে, প্রয়োগের কথা বলা হচ্ছে। আমাদের দেশে কৃষি জমি সুরক্ষার একটি আইন খসড়া তৈরি আছে, কিন্তু এখনো পর্যন্ত আইনটি কিন্তু আইনের রূপ হয়নি। এখানে কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। আজকে আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশ যেভাবেই হোক ছোট একটা দেশ, তার ছোট একটা জমি, তার উপর দাঁড়িয়ে কৃষকরা যেভাবে উৎপাদন করতেছেন এবং যেভাবে জাতীয় প্রবৃদ্ধিতে, কৃষি প্রবৃদ্ধি অর্জন করেছেন, আজকে আমরা বলছি মধ্য আয়ের দেশ হব। সেই মধ্য আয়ের দেশ হইতে গেলে তিনটি, কৃষির ক্ষেত্রে প্রবৃদ্ধি কমছে বটে, কিন্তু এখানে যে কর্মসংস্থানের সুযোগ, এখানে যে খাদ্য উৎপাদনের সুযোগ, এটা বেড়ে গেছে। তা আজকে যে আমরা বলতে চাচ্ছি, এইখানে যে একটা আইনও দরকার, কৃষি পরিবেশ এবং কৃষি আদালত আইনও একটা দরকার, এবং একটা আইন প্রয়োগের ক্ষেত্রে শুধুমাত্র ওই পরিবেশ বিভাগের উপর, ডিসি সাহেবের উপর ছেড়ে দিলে হবে না। আমাদের কৃষকরা যাতে, সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ যাতে এই আইনের আশ্রয় নিতে পারে, তার জন্য আদালতগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। সেই ডিসেন্ট্রালাইজ করতে গেলে যে কারণে দরকার, এখন দেখা যাচ্ছে যে একটা যুগ্ম দায়রা জাজ, তিনি আপনার জেলা পর্যায়ে বসেন পরিবেশ আদালতে, আর একজন আপিলে বসেন, যে আপনার জাজ সাহেব বসেন। তাহলে এইখানে এনারা অনেক কাজ করার পরে কিভাবে করবেন এটা? তাহলে এইখানে আমরা বলতেছি যে একটা আইন দরকার। সেই আইন দরকার হচ্ছে, আজকে আমার কৃষকের ফসল নষ্ট হলো, ব্যয়বহুল ফসল, এটা কিন্তু বাণিজ্যিক কৃষি, হাজার হাজার টাকা তারা ইনভেস্ট করে, দেন দফা দিয়ে ইনভেস্ট করে, তার ফসল নষ্ট হলো। কেউ বলতেছে বীজের দোষ, কেউ বলতেছে পরিবেশের দোষ, কেউ বলছে কীটনাশকের দোষ। আমরা এখন দেখতেছি এর বড় দোষের কারণ একটা, সেটা হচ্ছে আজকে ইট ভাটার কারণে যে দূষণটা হচ্ছে, এটা কিন্তু এড়িয়ে যাচ্ছে। তাহলে এইখানে কি সুনির্দিষ্ট কোনো এদের, এই যে আমার ফসল ক্ষতি হলে আমি কোথায় এর প্রাপ্তি পাবো? এর ফসল, আম নষ্ট হলে, সবজি নষ্ট হলে, ধান নষ্ট হলে ক্ষতিপূরণ কোথায় পাবো আমি? তার জন্য সুনির্দিষ্ট শিশু আদালত আছে, নারী শিশু আদালত আছে। কৃষি প্রধান কৃষককে বাঁচাতে গেলে পরিবেশ এবং কৃষি আদালত গঠন করতে হবে, সুনির্দিষ্ট আইন করতে হবে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, অ্যাডভোকেট মামুনুল আলম, উনি যেটা বলেছেন, দেখেন, উনি কিন্তু একটা কথা বলেছেন যে সবকিছুরই একটা করে আদালত আছে। তাহলে কৃষক কোথায় যাবে? যে আমরা তো ওইভাবে দাঁড়া যাওয়া অদ্ভুত পর্যন্ত যেতে পারবো না, যে আমি ক্ষতিপূরণ, এবং আমি এই আমের এর ক্ষেত্রে যেটা হয়েছে, তো মনে করেন যে কৃষি বিভাগ থেকে বলা হয়েছে, জেলা প্রশাসনের যে সমন্বয় কমিটি থাকে, সেখানে বলা হচ্ছে দেখেন এত আম বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার জন্য ক্ষতিগ্রস্ত ইয়াদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, প্রস্তাব দিয়েছেন সমন্বয় কমিটিতে, কিন্তু ওইটা ওইভাবে থেকে যাচ্ছে। এটা আবার একই জায়গায় চলে আসছে। এখন দুইটা হলো শর্ট টার্ম এবং লং টার্ম। শর্ট টার্মে হচ্ছে যে এই আলোচনা পরিবেশ অধিদপ্তরের কেউ শুনবে, গণমাধ্যমে আসছে, পরিবেশ অধিদপ্তরের উচিত, ব্যাপক ক্ষমতা দেওয়া আছে মহাপরিচালক, দুইটা কাজ করতে পারে। যেগুলোর অনুমোদন নাই সেগুলো বন্ধ করে দিতে পারে, যেগুলো আছে সেগুলো যদি এরকম দূষণ করে তাহলে কিন্তু উনি বন্ধ করার জন্য নির্দেশনা দিতে পারে। আইনে বর্তমানে আছে, এটা জটিল কোনো বিষয় নয়, দুইটা কাজ।
সেই নির্দেশনা, তার ওই নির্দেশনা পালন করা ওই আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বের মধ্যে পড়বে। সো বর্তমানে শর্ট টার্মে সেই কাজটা করা জরুরি ভিত্তিতে জরুরি। ঈদ যেমন জরুরি, আমও জরুরি, কৃষকের ফসলও জরুরি। সুতরাং এই কাজটা করা যাবে। এবং শুধুমাত্র ইটভাটার মালিকরা অনেক সম্পদশালী সেই জায়গায় না দেখে এই যে কৃষকরা আছে তারা আমাদের এই পুরা মানুষের খাদ্য যোগান দিচ্ছে এবং রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশীদার, সেই কথাটা বিবেচনা করা উচিত, পরিবেশের কথা বিবেচনা করা উচিত। শর্ট টার্মে সেই কাজটা করতে হবে। এখন আসছে লং টার্মে। লং টার্মে এই যদি প্রস্তাবনা আসে, এই প্রস্তাবনার প্রেক্ষিতে আইনে ক্ষমতা দেওয়া আছে, এটা পরিবেশ অধিদপ্তরের ওখানে যারা আছে তাদের এখতিয়ার যে তারা এটাকে ক্ষতিপূরণের জন্য কোর্টে প্লেস করবে, ক্ষতিপূরণের জন্য তাদের বাধ্য করবে। এটা কোনো ভলেন্টারি কাজ না, এটা কোনো ঐচ্ছিক কাজ না, এটা আইনে ক্ষমতাপ্রাপ্ত কাজ। যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ আদায় করে দেওয়া মহাপরিচালক অথবা ওইখানকার পরিবেশ আদালতের আইনি দায়িত্ব। এবং আমরা যদি আমাদের সংবিধান দেখি, সেই সংবিধানে কিন্তু যেটা বলা হয়েছে যে বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকের জন্য পরিবেশ সংরক্ষণের রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং বর্তমান নাগরিকদের যে এই ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার ক্ষতিপূরণ, তাদের প্রতিকার আদায়ের জন্য আইনে ক্ষমতা দেওয়া আছে, সেই প্রতিকারের জন্য পরিবেশ অধিদপ্তরকে এগিয়ে আসতে হবে। অবশ্যই আমি ওনার একজন আলোচ্য যে সাধারণ কৃষকের পক্ষে এইভাবে মামলা করে ক্ষতিপূরণ আদায় করা অনেক কঠিন। সুতরাং বর্তমান আইনে যেহেতু ক্ষতিপূরণের দায় আছে পরিবেশ অধিদপ্তরের কাছে, সেই পরিবেশ অধিদপ্তরে করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে পরিবেশ অধিদপ্তরের এই দায়বদ্ধতা নিশ্চিত করবে কিভাবে, কে করবে? পরিবেশ অধিদপ্তর যদি না করে, পরিবেশ অধিদপ্তরকে কি বাধ্য করার কোনো প্রক্রিয়া আছে? ওই মানুষগুলো, সাধারণ মানুষ কি যেতে পারে? এই প্রক্রিয়া রাখা উচিত। সে কারণে পরবর্তীতে মানুষ যাতে সরাসরি সহজে আদালতের কাছে যেতে পারে, সংক্ষুব্ধ ব্যক্তিরা, সেইটা আইনে সুস্পষ্টভাবে বলে দিতে হবে যে পরিবেশ অধিদপ্তর যদি মানুষের স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হয় তখন মানুষ আদালতের মাধ্যমে সেই ক্ষমতা প্রয়োগ করা হবে। কিন্তু বর্তমান আইনে নানা শাব্দিক জটিলতায় এটা পরিবেশ অধিদপ্তরের কাছে ক্ষমতা রাখা দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর কখনো যদি মনে করে সেই ক্ষমতা কখনো প্রয়োগ করবে, আর যদি না করে তাহলে এইভাবে চলবে। এটা হতে পারে না। সংবিধান বা রাষ্ট্র ব্যবস্থা এইভাবে চলতে পারে না। এইভাবে যদি চলে তাহলে পরিবেশ সংরক্ষণ হবে না। পরিবেশ অধিদপ্তর যদি ইফিশিয়েন্ট হতো, পরিবেশ যদি সাহসী ভূমিকা রাখতো, উই অ্যাপ্রিশিয়েট দ্যাট অল দ্য পাওয়ার তার কাছে দিয়ে দেওয়ার হতো। কিন্তু যেখানে পরিবেশ অধিদপ্তর প্রভাবিত হওয়ার নানা সুযোগ রয়েছে, প্রভাবিত হচ্ছে এত পরিবেশের দূষণের প্রেক্ষাপটে, বা তারা এই ধরনের দায়িত্ব নিতে চাচ্ছে না, সুতরাং পুরো দায়িত্ব তাদের উপর দিয়ে রাখা কোনোভাবে নিরাপদ না, সমীচীন না। জি, শেষ পর্যায়ে আছি, আপনার শেষ কথা কি হতে পারে? আমি যেটা বলছি যে আমরা যেহেতু এতক্ষণ দেখলাম আমের কথা বললাম, কৃষির অন্যান্য যে আমাদের ফসল আছে সেগুলি বললাম, আসলে এইটার কিন্তু একটা সিজন আছে, সময়কাল আছে। এই বছরের জন্য কিন্তু সময়কাল প্রায় শেষ। জ্যৈষ্ঠ মাস সামনে আসতেছে, বৃষ্টি আসবে, হ্যাঁ শেষ। আমি যেটা বলতে চাচ্ছি, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম যে উনি যে কথা বললেন যে আসলে পরিবেশ দপ্তর, জেলা প্রশাসন এদের উপরে দিলেই চলবে না, হ্যাঁ এটাও যেমন ঠিক, আবার এটা দরকারও আছে। জনগণকেও সোচ্চার হতে হবে, আবার এদেরকেও যে আইনি যে দায়িত্ব দেওয়া আছে সেটা তাদের পালন করতে হবে। আমি যেটা বলতে চাই যে এই বছর যেহেতু সিজন শেষ, ডক্টর আলিমুদ্দিন সাহেব একটা কথা বলছিলেন যে আমের জন্য একটা নির্দিষ্ট সময়ে যদি আমরা ব্রিক ফিল্ডটা বন্ধ রাখতে পারি, ওই সময়ের পরে চালাইলো বা আগে চালাইলো, তার চেয়ে বড় হচ্ছে আগামী সিজন যখন আসবে আমরা এই বছর যেগুলি দেখছি সেগুলো যেন আমরা না দেখি। যে কথা অ্যাডভোকেট সাহেব বললেন যে যেগুলি ছাড়পত্র নাই সেগুলো বন্ধ করে দেওয়া, যেগুলি আছে সে ঠিক মতো পালন করছে, কোন জায়গায় আছে এবং কোন জায়গায় আছে, আমি যে জ্বালানি আমদানি করবো সেই জ্বালানির কোয়ালিটি কি, সেগুলো যেন আমরা আগামী সিজন আসার আগেই যেন সেগুলো আমরা এনশিওর করতে পারি, যেন আজ এই বছর যে সমস্যা আমরা সম্মুখীন হয়েছি আগামী বছর থেকে যেন আমরা সেই সমস্যার সম্মুখীন না হই, সেই দিকে ধাবিত হতে হবে। শেষ পর্যায়ে কৃষিবিদ অধ্যাপক নজরুল ইসলামের বক্তব্যটা কি? আমি একটু অন্যভাবে বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশে কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি যতটা না জিডিপিতে অবদান আছে তার থেকে কিন্তু আমাদের একটি খাদ্য নিরাপত্তা কিন্তু এই বাংলাদেশের কৃষির অবদান। এটি আমাদের যে খাদ্য আমদানি করতে হচ্ছে না বা আমরা এক্সপোর্ট করার উপযোগী চলে আসছি, এটি এই সকল কৃষকের। আজকে যদি আমরা কৃষক বাঁচাইতে না পারি, কৃষি বাঁচাইতে না পারি, একসময় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বাঁচবে না, কৃষককে বাঁচতে হবে। এবং আজকে আমার যে কথাটি একটু আগে বলেছিলাম যে আমকে আমরা কথা বলছি ঠিকই, আমের 3 মাস নয় বন্ধই থাকলো, 9 মাস চললো, আম ভালো হলো, কিন্তু আমের পরে যে ওই এলাকায় অন্য শস্য হবে তার কি হবে? আমি যে ওই এলাকায় যারা বসবাস করি, আমি যারা বসবাস করছি বাকি 9 মাস,
সেই 9 মাস আপনার আমার স্বাস্থ্যের কি হবে? এই সিমটমগুলো বুঝতে হবে যে আমের যদি ক্ষতি হয়, গরু যদি ঘাস না খায়, তাহলে ওই সবজি যদি প্রোটিন সিনথেসিস করতে না পারে, তাদের মেটাবলিজম যদি বন্ধ হয়ে যায়, যদি অন্য প্রক্রিয়া করে সবজি এবং পাতার আপনার ফিজিওলজিক্যাল যেগুলো মেটাবলিজম বলে এগুলো ডিটেইলস ওগুলো এফেক্টেড হয়ে যায়, তা যদি হয় তাহলে সার্বিকভাবে শুধু আমের সিজন রক্ষা করে হয়তো এই মুহূর্তে আম চাষিরা বেনিফিট পেল, একটা পার্টিকুলার বেনিফিট পেল, কিন্তু আবার আপনার 9 মাস কিন্তু আপনার সার্বিকভাবে ক্ষতির ভিতরে থেকে গেল। তার মানে এটা এটা কি আপনার আমি যেটা মনে করি সেটা হলো ওই যে উনি ফাঁকে একটা কথা বলছেন যে উন্নত প্রযুক্তি ব্যবহার করা, যেটি নিশ্চিত করবে যে আমার এই পলিউটেন্ট গুলো এয়ারে যাবে না, এরকম একটা প্রক্রিয়া করে এগুলো মানে তো আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার। পাশাপাশি আমি রংপুরের অধ্যক্ষ নজরুল ইসলামকে এবং রাজশাহী ডক্টর আলমউদ্দিনকেও ধন্যবাদ দিচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।